মর্নিং কুমনিং কুমনিংয়ে আমাদের প্রথম সকাল। আজকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম আমাদের রুফটপ রেস্টুরেন্টে। একটু দেখায় দিই, এইটা ছিল আমাদের রেস্টুরেন্ট রুফটপ। 360 ডিগ্রি ভিউ আছে এখানে এবং মুভেবল একটা রেস্টুরেন্ট, মুভ করে। আর এই হচ্ছে আমাদের জিনজিয়ান হোটেল। বেশ পুরনো, প্রায় 1991 সালের হোটেল। বাইরে দেখলাম হিস্ট্রি দেয়া আছে জিনজিয়াংস। তো হোটেলটা ভালো, ফুড কোয়ালিটিও ভালো লেগেছে, যদিও ম্যাক্সিমাম ফুডই খাওয়ার অযোগ্য আমাদের জন্য, বাট তারপরে বলবো ভালো, ভ্যারাইটি অফ ফুড ছিল। আর ব্যস্ত শহর, ব্যস্ত সকাল শুরু হয়েছে। হ্যালো, where is our car? Yes, yes. Bus parking there. This is our vehicle? Yeah. Okay, okay, And which is the other six person? Okay. Yeah, only the person finished. এটা আমাদের গাইড মিস লিহা। কথা বলে কম, হাসে বেশি। আমার মনে হয় এটা বিজনেস পলিসি। যাই হোক, তো হোটেলটা আমার ভালো লেগেছে, রুমগুলো ভালো, আপনার সার্ভিসও ভালো। হোটেলটাকে আমি সাজেস্ট করব। রুমের ভাড়া এবং ইন ডিটেইল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন অ্যাড্রেস এবং রুম ট্যারিফ। সাথেই থাকুন। আমাদের আজকের ভেন্যু স্টোন ফরেস্ট, ওইটা আমরা এক্সপ্লোর করবো এখনই। এখান থেকে 80 কিলোমিটার দূরে, অলমোস্ট। অনেক পুরনো একটা জায়গা, অনেক না, 1000 বছরের ইতিহাস ওখানে। কুমনিং শহর থেকে প্রায় 80 কিলোমিটারের দূরত্বে যাচ্ছি আমরা। তো কুমনিংটা যেমন সবুজ, কুমনিং থেকে স্টোন ফরেস্টে যাওয়ার পথের যে রাস্তা অদ্ভুত সুন্দর। আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন ক্লিয়ার, বাট দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। রাস্তা চলে গেছে। তো এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না। রাস্তা যেমন সুন্দর, হাইওয়ে রোড, সেই সাথে সবুজ, দুই পাশে শুধু সবুজ। তো আমরা আবার একটা ক্যানেলের ভেতর যাচ্ছি। এর আগেও ছিলাম, এই যে চায়নায় বেশ কয়েকটা ক্যানেল দেখলাম হাইওয়ে রোডে, বেশ সুন্দর, বেশ গোছানো এবং সিস্টেমিক। ঢাকা থেকে কুনমিং যাব কিভাবে? ঢাকা থেকে কুনমিং আপনি অনেক এয়ারওয়েজেই যেতে পারবেন, তবে ডিরেক্ট ফ্লাইটে যেতে হলে চায়না ইস্টার্ন অন্যতম। ঢাকা থেকে চায়না ইস্টার্নে প্রতিদিনই ফ্লাইট থাকে। এছাড়াও থাই এয়ারওয়েজ, এয়ার এশিয়া, ইন্ডিগো, ইউএস বাংলা দিয়েও আপনি কুনমিংয়ে যেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে লম্বা একটা ট্রানজিট পোহাতে হবে। ঢাকা থেকে কুনমিংয়ের প্লেন ভাড়া কত? ঢাকা থেকে কুনমিং 1275 কিলোমিটারের একটা যাত্রাপথ, সময় লাগে 2 ঘন্টার আশপাশ। আর এই যাত্রাপথে পাড়ি দিতে আপনাকে গুনতে হবে 40 থেকে 65 হাজার টাকা পর্যন্ত। তবে তা পুরোটাই ডিপেন্ড করবে সিজন, সময়, আপনি কি ডিরেক্ট যাবেন নাকি ট্রানজিট নেবেন তার উপর। হোটেল ভাড়া কেমন? কুনমিংয়ে আমরা যে হোটেলে থেকেছি, জিনজিয়াং হোটেল, হোটেলটা ছিল 4 তারকা মানের একটা হোটেল। খুবই সুন্দর, ছিমছাম এবং গুছানো পরিবেশ, বেশ ঐতিহ্যবাহী একটা হোটেল। যেহেতু আমাদের গ্রুপ ট্যুর ছিল, তাই টুইন বেডের রুমগুলোই আমরা নিয়েছিলাম। আর এই রুমগুলো ছিল বেশ বড়। টিভি, ফ্রিজ, আনুষঙ্গিক যা যা লাগে সবই ছিল এই রুমগুলোতে। বিশেষ করে ওয়াশরুম, যা ছিল বেশ সুন্দর এবং গোছানো। আর আমার কাছে খুবই ভালো লেগেছে এই টুইন বেডের রুমগুলো। ভাড়া পড়েছে বাংলাদেশি টাকায় প্রতিদিনের জন্য 3500 টাকা করে। আপনি যদি একটু ডিলাক্স রুম নিতে চান, সেক্ষেত্রে 4.5 থেকে 5000 টাকার মধ্যে বেশ ভালো রুম পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই রুমের সাথে কিন্তু আমাদের প্রত্যেকেরই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। গাইস, চলে আসলাম আমরা স্টোন ফরেস্টের গেটে, এন্ট্রি গেট। এইখান থেকে শুরু স্টোন ফরেস্ট। তো এই স্টোন ফরেস্টে আমরা এখন ঘুরবো। স্টোন ফরেস্টের আরও কিছু লোককাহিনী আছে। অনেকেই জানে যে স্টোন ফরেস্টের, চায়নারা বিশ্বাস করে বিশেষ করে, যে স্টোন ফরেস্টের লোককাহিনীতে আখিমা এবং তার যে প্রেমিক ছিল,
তাদের আত্মত্যাগের বিনিময়ে স্টোন ফরেস্ট, এবং তারা এখানেই শায়িত আছে, শায়িত না, তারা এখানে স্টোন হয়ে আছে। ইনফ্যাক্ট আমি একটু আকিমার স্ট্যাচুটা দেখাচ্ছি। এই হচ্ছে আকিমা এবং তার বয়ফ্রেন্ড, যার সাথে তার বিচ্ছেদ হয়, এবং সেই দুঃখেই Yes, yes, beautiful lady. আর আমার গাইড বা আমাদের গাইড অনর্গল কথা বলেই যাচ্ছে। Yes. মজার ব্যাপার হলো তার কথা কেউই শুনছে না, আমরা কেউই শুনছি না, আমরা আমাদের মতো করে ঘুরছি। আর আমরা এখন স্টোন ফরেস্টে যাব। তো চলুন আমরা স্টোন ফরেস্টের ভেতরে যাই। এই হচ্ছে স্টোন ফরেস্টের টোটাল ম্যাপ। এইখানে আসলে ডিটেল দেয়া আছে স্টোন ফরেস্টে কোন দিক দিয়ে এন্ট্রি, কোন দিক দিয়ে আউট। তো এইটা নিয়ে আমরা পরে ডিটেল কথা বলবো। এখানে এটিএম বুথও আছে যদি মানি এক্সচেঞ্জ করতে চান। তো আমরা এখন যাচ্ছি স্টোন ফরেস্টের দিকে, যেতে যেতে কথা বলবো। হলো সেই এন্ট্রি গেট। এইখান থেকে সম্ভবত আমরা বাগিতে করে যাব, জানি না এখনো। তো আমার গাইড ভদ্রমহিলার স্পিকারের সাউন্ড এত বেশি, এর জন্য আমি একটু দূরে আছি। ওনার কথা বলার সময় বাকি কিছু শোনা যায় না, কিছু বলাও যায় না। তো লেটস সি, হোপফুলি আমরা বাগিতে করে ভেতরে যাব। চায়নার সর্বত্র চেকিং, সর্বত্র সব জায়গায় চেকিং। আইদার পাসপোর্ট, Staging, only one staging. You come with me at the next staging. Okay, get on, get on. 购票请进，请进。 Okay, everybody get on the buggy. রওনা হয়ে গেলাম বাগিতে করে। এই হচ্ছে আমাদের টিমমেট, সবাই আছে। সে হাই, সে হাই। স্টোন ফরেস্টে প্রবেশ মূল্য 130 ইয়ান থেকে 175 ইয়ান পর্যন্ত হয়ে থাকে। বড়দের জন্য 175 ইয়ান যদি আপনি বাগিতে করে যেতে চান। তবে কিছু উৎসবের সময় এই মূল্য 130 ইয়ানে নেমে আসে। মূল গেট থেকে স্টোন ফরেস্ট গেট পর্যন্ত প্রায় 1 কিলোমিটার একটা রাস্তা। বাগিতে করে গেলেই ভালো, অন্যথায় আপনি হেঁটেও যেতে পারবেন। এই হচ্ছে প্রধান ফটক স্টোন ফরেস্টের। আমরা সাক্ষী হতে যাচ্ছি 27 কোটি বছরের পুরানোর একটা কীর্তির, যেটা সমুদ্রপৃষ্ঠের নিচ থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভূমিকম্পের মাধ্যমে সমুদ্রপৃষ্ঠ থেকে উঠে এসছে। এটা আমার বক্তব্য না, এটা প্রত্নতাত্ত্বিকবিদদের বক্তব্য। এটা এই জায়গাটা পুরোটাই সমুদ্রপৃষ্ঠের নিচে ছিল, এবং সেটা 27 কোটি বছর আগের সৃষ্টি। শুরুটা এখানে। এখানে কিছু নমুনা আছে। কার্স্ট যে পদার্থ তৈরি হয় চুনা পাথর এবং বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে, সেটা কিছু স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি। তবে লেকটা আর্টিফিশিয়াল। লেকটা 1959 সালের দিকে এই গভর্নমেন্ট উদ্যোগ নেয় যে না, এখানে একটা লেক করতে হবে সৌন্দর্য বর্ধনের জন্য বা কিছু একটা। তো আমরা ভেতরে যাচ্ছি। আমরা স্টোন ফরেস্টের একদম শুরুর দিকে আছি। ভেতরে আরও বেশ বেশ ভালো কিছু দেখতে পারবো। আপনারা থাকুন এই ভ্লগসের ক্যামেরায়। সামনে আমরা বেশ চমকপ্রদ কিছু জিনিস দেখব। লেকের পাড়ে দাঁড়িয়ে আসলে স্টোন ফরেস্টের কিছু কিছু পাথর দেখতে অদ্ভুত লাগছিল, অদ্ভুত, খুবই সুন্দর। এই লেকে আপনি নৌকা দিয়ে যেতে পারবেন। হোপফুলি এটার জন্য টিকিট আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে বোর্ডের গেমও আছে, টিকিটের রেটও দেয়া আছে। তো এগুলো নিয়ে আমরা আরো ডিটেল কথা বলবো সামনে। 10 ডিগ্রি টেম্পারেচারে আছি আমরা, ভয়ঙ্কর ঠান্ডা। এইখানে ডিটেল দেয়া আছে। আসলে ট্যুরিস্টরা যেন কোনো ধরনের হেজিটেশনে না থাকে, সব ধরনের তথ্য আসলে তারা শুরুতেই ম্যাপে দিয়ে দেয়। এটা দারুণ, এর জন্য আসলে এত ট্যুরিস্ট এখানে। তো জায়গাটা আসলে ছবির মতো, আমার কাছে লাগছে ছবির মতো।
এই জায়গায় আসতে হবে, বারবার আসতে হবে। এখানে একটা সংক্ষিপ্ত হিস্ট্রি দেওয়া আছে। মিস্টার লং ইয়াং 1931 সালে যখন এখানকার গভর্নর ছিলেন, তখন উনি এটাকে সম্ভবত স্টোন ফরেস্টটা আবিষ্কার করেন বা কিছু বা স্বীকৃতি দেন। তো আসলে ইতিহাসটা আরও পুরানো, এগুলো নিয়ে আমরা সামনে গিয়ে আরও কথা বলবো। অদ্ভুত অদ্ভুত সুন্দর জায়গা। যদিও আজকে এখানে প্রচুর ক্রাউড, অনেক অনেক মানুষ, কিন্তু কেন আসবে না? এই কীর্তি যেটা সমুদ্রের নিচে ছিল 27 কোটি বছর আগে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, ভূমিকম্পের মাধ্যমে এই স্টোন ফরেস্টের সৃষ্টি, বছরের পর বছর, যুগের পর যুগ চলে গেছে, এই স্টোন ফরেস্ট সৃষ্টি হয়েছে। কার্স্ট যে পদার্থ, চুনা পাথরের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই সেই পাথরের তৈরি, সাগরের তলদেশ থেকে। তো আলহামদুলিল্লাহ, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে যেসব জিনিস আছে এই পৃথিবীতে, তার দু একটা এখন পর্যন্ত দেখতে পেরেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে এটা অদ্ভুত। আসলে এই সৃষ্টি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। এই পাথর, এই সুন্দর পরিবেশ, দারুণ। এখানে আসলে আসতে ইচ্ছে করবে। এই পাথর ছুঁয়ে দেখতে ইচ্ছে করবে। এই যে পাথর, আমি একটা পাথরের, এখানে ঘাসগুলো খুব সুন্দর। এই যে পাথরের নিচে দাঁড়িয়ে আছি, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে পাথর, 1000 বছরের পুরনো পাথর, এবং এটা আসলেই চুনা পাথরের তৈরি। এটা সাধারণ পাথর না। ছুঁয়ে দেখলাম, সুন্দর, বেশ সুন্দর। আসলে এই সৌন্দর্য বলে শেষ করা যাবে না। এটা একটা অনন্য সৃষ্টি, প্রকৃতির একটা অনন্য সৃষ্টি। এই সৃষ্টি আসলে সৃষ্টিকর্তা করেছেন, বা যে কোনোভাবেই হোক না কেন, এই স্টোন ফরেস্ট চীনের একটা গ্রেট ওয়ালের পরেই আমার ধারণা সবচেয়ে মোস্ট অ্যাট্রাকটিভ জোন, যেখানে প্রতিদিন হাজার হাজার ফরেনার আসে। এই মনোমুগ্ধকর সৃষ্টি, এবং এই যে বছরের পর বছর, যুগের পর যুগ দাঁড়িয়ে আছে, এইটা আসলে নিজের চোখে না দেখলে অবিশ্বাস্য। পাথরগুলো কালো, আবার কিছু জায়গায় সাদা। এই পাথরের মাছ দিয়ে আবার বেরিয়ে গেছে গাছ, অনেক পুরনো পুরনো গাছ আছে এখানে, বেশ পুরনো। এখানে অনেক পর্যটক, আমি তো দেখছি চাইনিজ, জাপানিজ বা এই জোনের, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, এই জোনের পর্যটকের সংখ্যাই বেশি, বরং আমাদের মতো দূর থেকে কম মানুষই আসছে। আমরা একটু উপরে যাব, দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়, উপরে গিয়ে আবার নিচে নামা যায় কিনা। লোককথা আছে, আশিমা ছিল রাজার মেয়ে বা ওই সময়কার শাসকের মেয়ে। আশিমা শব্দের অর্থ সুন্দরী। সে নাকি খুবই সুন্দরী ছিল, এটা এখানকার লোককথা। আশিমা ভালোবাসতো একজনকে, যার নাম বাই টাইপের কিছু একটা। তো লি হাওয়ের সাথে যখন আশিমার বিয়ে না হয়, তখন মানে ওই রাজা আসলে আশিমার বিয়েটা লি হাওয়ের সাথে দিতে চাননি। তো তখন লোককথা অনুযায়ী আশিমা চলে আসেন এই ফরেস্টে, এবং সে তার আত্মাহুতি দেন এখানে। আশিমার সেই স্টোনটাও এখানে আছে, আমরা সেই স্টোনের কাছে যাব। তার আগে আরেকটু পাথরগুলো সাইজ দেখে নিই। আসলে এত বড় বড় পাথর, এত বড় বড় আর এত সুন্দর, এক একটা পাথর এক এক ধরনের আকার নিয়ে আছে। আর লোককথা অনুযায়ী আশিমা, তার যে প্রেমিক এবং আরও অনেকেই এখানে এসে তাদের ভালোবাসার দুঃখে তারা এখানে আত্মাহুতি দেন, এবং তাদের আকৃতি পাথরের আকার হয়ে যায়। তো এটা হচ্ছে লোককথা।
তো এখানে সব জায়গায় ডিরেকশন দেয়া আছে, আপনি কোন দিকে যাবেন, কিভাবে যাবেন। তো আমরা একটু উপরে ওঠার চেষ্টা করব। আমরা আই ব্লগসের ক্যামেরাকে ধন্যবাদ জানাচ্ছি। আই ব্লগস আমাদেরকে সুযোগ করে দিয়েছে এটা দেখার জন্য। সাথে সাথে আই ব্লগসের যারা আই ব্লগসের কর্ণধার ইবাদা হাসান, ইলিয়া আহসান এবং ইনারা হাসান, তাদেরকে খুবই মিস করছি। তাদের হয়ে আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। তারা যেহেতু আসতে পারেনি তাদের পরীক্ষার জন্য, তারা বলেছে বারবার যে বাবা এই ব্লগটা সুন্দর করে করবা, স্টোন ফরেস্টটা সুন্দর করে কভার করবা। আমরা যেতে পারছি না, কিন্তু আই ব্লগসের ক্যামেরা যেন স্টোন ফরেস্টে যায় এবং সুন্দর করে সবগুলো ভিডিও করে আনে। আমি খুবই মিস করছি ওদের। আমি মিস করছি আমার ওয়াইফকে। তারা সবসময় আমার সাথে থাকে বিভিন্ন ট্যুরে, বাট এই ট্যুরটাতে আমি তাদেরকে আনতে পারিনি বিভিন্ন কারণে। বাট এত সুন্দর জায়গা, আমি তাদের জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছি। পাশাপাশি আই ব্লগসের যত শুভাকাঙ্ক্ষী আছে, যারা আই ব্লগসকে ফলো করে, তাদের জন্য ভিডিও করছি। জায়গাটা বেশ ঠান্ডা। প্রায় 450 থেকে 500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই উদ্যান। তবে এর মাঝে 12 কিলোমিটার এলাকা শুধুই পাথরের দ্বারা আবৃত। বাকি অংশটুকু বন, লেক এবং অন্যান্য জিনিস দ্বারা পরিপূর্ণ। আর এই আশ্চর্যজনক উদ্যান দেখতে প্রতি বছর এখানে ছুটে আসেন 40 থেকে 45 লক্ষ পর্যটক। এর মাঝে স্থানীয় সংখ্যা বেশি হলেও বিদেশির সংখ্যা একেবারেই কম নয়। চীনের উইনান প্রদেশে অবস্থিত একটি বিস্ময়কর প্রাকৃতিক নিদর্শন স্টোন ফরেস্ট। দেখতে যেন পাথরের তৈরি এক বিশাল বন। উঁচু উঁচু পাথরের স্তম্ভ, অদ্ভুত আকৃতি আর রহস্যময় সৌন্দর্য, যা মানুষকে মুগ্ধ করে হাজার হাজার বছর ধরে। স্টোন ফরেস্টের ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় 2300 বছর আগে। খ্রিস্টপূর্ব 300 সালের দিকে প্রাচীন চীনা কবি কু ইয়ান তার বিখ্যাত কবিতা আস্ক হ্যাভেনে প্রশ্ন করেছিলেন, দক্ষিণে কি সত্যিই কোনো পাথরের বন আছে? পরবর্তীতে 1400 শতক, 1700 শতক এবং 1900 ও 20 শতকে ফরাসি ধর্মযাজক পল ভিয়াল প্রায় 31 বছর সিলন এলাকায় বসবাস করেন। তিনি প্রথম স্টোন ফরেস্টকে পশ্চিমা বিশ্বের কাছে পরিচিত করে তোলেন। পরবর্তীতে 1960 সালে হাঙ্গেরি গবেষক ডেনেশ বাজাল স্টোন ফরেস্টকে একটি গুরুত্বপূর্ণ কার্স্ট ভূরূপ হিসেবে স্বীকৃতি দেন। 1931 সালে তৎকালীন ইউয়ান প্রদেশের গভর্নর লং ইয়ং এই স্থানে সফরে আসেন। স্টোন ফরেস্টের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি একে নাম দেন সি লিন, অর্থাৎ স্টোন ফরেস্ট। আপনারা ইতিমধ্যেই লিয়ানের একটি ভিডিও দেখেছেন। অবশেষে এই অসাধারণ বৈজ্ঞানিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য 1982 সালে স্টোন ফরেস্টকে ঘোষণা করা হয় চীনের জাতীয় উদ্যান হিসেবে। আজ স্টোন ফরেস্ট শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি ইতিহাস, প্রকৃতি আর বিশ্বের এক অনন্য মিলনস্থল। আর এর উপরে ভিত্তি করে 2007 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে নিয়ে আসেন। তো যেটা বলছিলাম, আসলে পারমিয়ান পিরিয়ড যেটা, সেই পিরিয়ডের তৈরি হচ্ছে এই স্টোন ফরেস্ট। এইখানে কিছু প্রাণীর ছবি দেখতে পাচ্ছি যেগুলো ওই সময়কার, হ্যাঁ ওই সময়কার। আর এখানে একটু হিস্ট্রি বলা আছে যেটা 4.6 বিলিয়ন ইয়ার্স আগের। তো এখানে দেখেন পারমিয়ান পিরিয়ড, আসলে ওই সময়ে তৈরি এই স্টোন ফরেস্ট, যেটা সমুদ্রের তলদেশ থেকে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে, ভূমিকম্প বা রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি। অনেক পুরনো। এই প্রাণীগুলো লাখ লাখ বছর আগেই, ইনফ্যাক্ট কোটি বছর আগেই বিলুপ্তির পথে চলে গিয়েছে। বাট সেই প্রাণী দেখতে পাচ্ছি না, কিন্তু সেই প্রাণীর সময়কালের যে চুনা পাথরের তৈরি পাহাড় বা পাথরের যে ফরেস্ট যেটাকে আমরা বলছি, সেটা দেখতে পাচ্ছি। অসাধারণ, অদ্ভুত সুন্দর। আমি আসলে আমার মনে হয় আমি হারিয়ে গেছি, তারপরেও খারাপ লাগছে না, কারণ প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা সুন্দর, প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা শেপের। এখানে বসার জায়গা আছে, এখানে
স্পিকারে তাদের বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো আসে একটু পর পর, সাউন্ড সিস্টেম করা, এবং রাস্তাগুলো সুন্দর সাজানো, খারাপ লাগছে না। খুঁজে পাইনি এখনো আশিমাকে, বাট আশিমার বর্ডার দিয়ে তৈরি যে ফরেস্ট সেইটাকে খুঁজে পাচ্ছি বারবার, আর সেটা সৌন্দর্য উপভোগ করছি। দারুণ সুন্দর এই স্টোন ফরেস্ট। আসলে এটা ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে নেওয়ার মতো একটা জিনিস। 2007 সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে নিয়ে আসে এবং এটা একটা হিস্টোরিক্যাল প্লেস হিসেবে ঘোষণা করে তারা। চমৎকার সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি আসলে অসাধারণ। আশা করছি আশিমাকে খুঁজে পাবো। তার আগে এখান থেকে একটা ছবি নিব, এই ভিউটা। সত্যি বলতে আশিমা আত্মাহুতি দিয়েছে নাকি সাগর ফুঁড়ে এই পাথরের সৃষ্টি হয়েছে সেটা এখন আমার কাছে জরুরি না। আমার কাছে জরুরি আমি এই অনবদ্য সৃষ্টি সাক্ষী হতে পেরেছি। আসলে অসাধারণ, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদেরকে ব্যাক করতে হবে, কারণ আমাদের আজকে আরও 2টা স্পট আছে। ইভেন কালকেও আমরা কুমনিংয়ে এক্সপ্লোর করব, বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো। সাথে থাকবে আই ভ্লগসের ক্যামেরা। আপনারা এনজয় করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আই ভ্লগস আমার মেয়েরা যেন সামনে আরও ভালো কিছু উপহার দিতে পারে আপনাদেরকে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ওদিকে যাচ্ছি আশিমার স্টোনটাকে খুঁজে বের করার জন্য। আশিমার যে প্রতিকৃতি সেটা খুঁজে পাওয়া মাত্রই আমি আবার আপনাদেরকে দেখাবো। এ পর্যন্তই থাকলো, বিদায় নিচ্ছি। আই ভ্লগসের ক্যামেরা রাজীব, কুমরিং, চায়না থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইনালি খুঁজে পেয়েছি আশিমাকে। এইখানে আশিমার যে বডি তার ডেসক্রিপশন দিচ্ছেন একজন ভদ্রমহিলা। এই সেই আশিমা। আমার ধারণা পরের যে ছবিটা এটা তার প্রতিকৃতি বা তার কোনো একটা ডেমো পিকচার হবে বা কিছু। এই হচ্ছে আশিমার প্রতিকৃতি, যেটা আমরা দূরে দেখতে পাচ্ছি অলরেডি। আর এখানে আশিম ইজ এ বিউটিফুল সানি গার্ল, আশিম ইজ এ মুভিং লাভ স্টোরি। আচ্ছা, এখানে আশিমার ছোট একটা ইতিহাস দেয়া আছে। এহাই যে ভদ্রলোক যার জন্য আশিমা এই আত্মত্যাগ, এহাইয়ের প্রতিমূর্তি হচ্ছে এইটা, এই সেই মিস্টার এহাই, আর এই হলো আশিমা। এরা এখনো বিশ্বাস করে যে আশিমার ঘটনা সত্য। আশিমা আত্মত্যাগের কারণেই এই স্টোন ফরেস্টের সৃষ্টি। আর আশিমা দাঁড়িয়ে আছে, তার পেটে বহন করছে সে একটা ঝুড়ি। আশিমার মাথা দেখা যাচ্ছে। এই হলো আশিমার প্রতিকৃতি। ফাইনালি আমরা আশিমাকে দেখতে পেলাম লোককথা অনুযায়ী, যদিও এটার কোনো ভিত্তি নাই। প্রচুর দর্শক যারা আশিমাকে সাক্ষী রেখেছে, আশিমার সাথে ছবি তুলছে, আশিমার জন্য প্রার্থনা করছে কেউ কেউ। আর এহাই তার যে বয়ফ্রেন্ড, সম্ভবত উনি এখানে দাঁড়িয়ে আছে স্টোন হয়ে। তো আপাতত এইটুকুই, আশিমার দেখা পেলাম। দেখা হবে নেক্সট ব্লগে। আশিমা, ইয়েস, আমার পেছনে আশিমা আর আশিমার দর্শনার্থীরা। আমি জানি না কি বলেছে, বাট আশা করি ভালো কিছু বলেছে আর কি। তো আমার পেছনে আশিমাকে দেখা যাচ্ছে। আর এইখানে আমার পেছনে যে মূর্তিটা, এটা আহাই, তার বয়ফ্রেন্ড। তো ফাইনালি আমরা আশিমা দেখা পেয়েছি। এখানে অনেক দর্শনার্থী, তারা সবাই আশিমাকে দেখছে, তো আমিও দেখছি। আপাতত এই ব্লগসের ক্যামেরা থেকে এখান থেকে বিদায়। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকুন।